আপনাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছেন যে এদিকে বউ মারা গেছে অথচ আমি আসতেছি না, নেপাল থেকে আসতে কয় ঘন্টা লাগে, নেপাল কি মঙ্গল গ্রহে নাকি, অনেক অনেক কথা বলতেছে। কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাইতেছে যে নেপাল থেকে আসলে 1 ঘন্টা লাগে, এই লাগে সেই লাগে। ভাই আমি নেপালে 18 বার আসছি, আমি জানি নেপাল থেকে যেতে কতক্ষণ লাগে। কিন্তু নেপাল থেকে বাই রোডে বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া হয়ে বাই রোড যাওয়া যায়, সেটা লুকায় টুকায় যাওয়া যায়, অথবা ইন্ডিয়ার ভিসা থাকা লাগে। কিন্তু যেদিনের ঘটনা সেদিন আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। সেটা বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না। ট্রানজিট ফ্লাইট ছিল না, একটা ট্রানজিট ফ্লাইট ছিল, ওইটার টাইম আর ওইটাতে আসলে আমাকে পরের দিনে আসতে হইতো। তারপর আমি বিজনেস ক্লাস ট্রাই করছি, যে কোনো ট্রানজিট ফ্লাইটে বা নেপালের ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস আছে কিনা। আমি অনেকভাবে চেষ্টা করছি যে সামহাও বাংলাদেশে আমি ঢুকতে পারি কিনা। বাট ওই দিন, যেদিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারিনি। এটা হচ্ছে যেদিনের ঘটনা সেদিনের কথা বললাম। আর এরপরের দিন আপনারা যে বলতেছেন যে শেষ দেখাটাও দেখলাম না, আসলাম না, এই না সেই না, আমি টিকিট কাটছিলাম। কারণ ওই টিকিটটা ছাড়া অন্য কোনো টিকিটে আসলেও আমাকে দেরি করে আসতে হতো। সো সবচেয়ে ফাস্টেস্ট টিকিট ছিল এটাই, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা, এক্সকিউজ মি, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা। দেখেন এখানে লেখা আছে 1 মার্চ, এই যে 1 মার্চ। আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢোকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। এবং এর সাথে শুধু আমার কাছের মানুষজনই যে জড়িত তা না, আর অনেক মানুষজন জড়িত। আমি পুরোটা না বলি, কাউকে ছোট করতে চাই না বা কাউকে আমি এখনই দোষ দিতে চাই না। তো আমি যখন বুঝতে পারলাম যে আমি দেশে আসা মাত্রই আমার উপর অ্যাটাক হবে এবং এটা হিতের বিপরীত হবে, এবং এখন মব হলে যেটা হয় যে পুলিশ আসলে অনেক সময় নিরুপায় হয়ে যায় সিচুয়েশনে, ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যে আমার কিছু হইলে এখন আমার ছেলের কী হবে, আমার ছেলে তো আমার পথে চেয়ে বসে আছে, ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরেও আমি অফলোড হই। দেখেন এখানে রিজেক্টেড লেখা আছে, অফলোড হওয়ার। তো এই ছিল রিজন। আর যারা বলতে চাচ্ছেন যে আমি আসি নাই, আমার আসার ইচ্ছা নাই, দেখার ইচ্ছা নাই, খুবই বুলশিট কথা এবং ভুল কথা। আমার বউ মারা গেছে, যার সাথে আমি 16 বছর কাটাইছি, যারা আমি ভালোবেসে বিয়ে করছি, যাকে আমি ভালোবাসছি, তার শেষ মুখটা আমি দেখতে আসবো না, এটা এটা শুনতে পাইলেও বা এটা শোনার পরও আসলে আমার কলিজাটা কাঁপা ওঠে, আমার ছটফট করে। আমি যখন আপনাদের রিলস দেখি, আমি যখন আপনাদের ভিডিও দেখি যে কবরে শোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, লাশের গাড়ি যাচ্ছে, ভাই আমি ঠিক থাকতে পারি না। আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা বোঝানোর সাধ্য কারণ যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে, আর কেউ না। আপনাদের অনেক বড় একটা প্রশ্ন, অনেক বড় একটা জানতে চাওয়া যে ইকরার সাথে আমার এমন কি কথা হইল যে ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে। ইকরার সাথে আমার ভিডিও কলে ইকরা এমন কি দেখলো যে ইকরা আত্মহত্যা করলো। তো নেপালে আসার পর থেকে সমস্ত কনভারসেশন ইকরার সাথে আমার শেষ পর্যন্ত আমি আপনাদেরকে প্রোভাইড করবো। কমেন্ট সেকশনে আপনারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে বিষয়টা। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে লেখা আমি ইকরাকে বলতেছি আমি ওকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করবো, আর আপনারা ভাবতেছেন এই জন্য ইকরা সুইসাইড করছে। আপনাদেরকে বলতে চাই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ হচ্ছে আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করি নাই, কোনো চ্যাটিংয়েই ওর সাথে আমার কোনোদিন কোনো বাংলায় এরকমভাবে বাংলা লেখায় ওর সাথে আমার কোনোদিন কোনো কনভারসেশন হয়নি। ইকরার সাথে আমি সবসময় বাংলা আর ইংলিশ মিক্স কনভারসেশন করছি। বাংলা আর ইংলিশ মিক্স বলতে বাংলিশ ভাষায় আর কি, বাংলাটাকে ইংলিশে লিখে ওর সাথে কনভারসেশন করছি। তো ওই স্ক্রিনশটটা দেখে আপনারা ভুল বুঝেন না, মিসজাজ করেন না, ওটা একটা ভুয়া এবং ফেক স্ক্রিনশট। আমাকে ফাঁসানোর জন্য আসলে ওই স্ক্রিনশটগুলো বানানো, কে বা কারা বানাইছে আই হ্যাভ নো আইডিয়া। তো টক্সিসিটি একটা বিষয়, আমাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই টক্সিক ছিল, অনেক আগে থেকে টক্সিক ছিল। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, অ্যান্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো। কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব, কারণ আমি নিজেই একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হওয়ার ছেলে। আমি যখন ক্লাস 5 বা 6 পড়ি তখন আমার বাবার মধ্যে ডিভোর্স আর সেপারেশন হয়। আমি খুব ভালো করে ফিল করছি, আমি নিজে ফিল করছি যে একটা ব্রোকেন ফ্যামিলিতে একটা সন্তান কোন ধরনের ইনকনভিনিয়েন্স, কত ধরনের সমস্যা ফেস করে, তার মেন্টাল স্টেট কেমন হয়। আমি কোনোদিনই চাইনি রিজিক এই সাতটা পাক। আমি কোনোদিন চাইনি যে রিজিক ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হোক, বেবি হোক, বা ও আমি যে কষ্টটা ফিল করছি আমার লাইফে, এই কষ্টটা সেম কষ্টটা রিজিক ফিল করবে, আমি কোনোদিনই চাইনি। এই কারণে আমি অলওয়েজ আমার মধ্যে ট্রমাটা ছিল যে মানে ব্রোকেন ফ্যামিলির কনসিকোয়েন্সেস কি। আমি কোনোদিন ওর কাছে বলি না যে আমি ওকে ডিভোর্স দেবো, আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি। তো স্ক্রিনশট দিব, আপনারা দেখতে পাবেন। ইকরা শুরু থেকেই, আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, আর এই সন্দেহপ্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। আর এই টক্সিসিটির মধ্যেও আমরা আসলে সংসারটা চালায় যাচ্ছিলাম। এই যে মানুষটা চলে গেল আমাদেরকে রেখে, এই যে মানুষটা মারা গেল, আমার সহধর্মিনী, ও
ওরে নিয়ে আসলে আমার কতটুকু বলা উচিত আমি আসলে জানি না, কিন্তু সময় চলে আসছে, অনেক কিছু আপনাদেরকে আসলে জানানো উচিত, আপনাদেরকে জানাতে হবে আমার, কারণ আপনারা একতরফা ভেবে যাচ্ছেন বিষয়টাকে। ওর কিছু বদভ্যাস ছিল, ওর জেনুইন কিছু বদভ্যাস ছিল যেগুলো আসলে ওকে আরও ক্রেজি করে ফেলছে, যেগুলো ওকে আরও মানে এমনি তো বাইরের মানুষ থেকে ট্রিগার্ড হইতো, ওই জিনিসগুলো ওকে আরও পেয়ে বসতো আর কি। এই বিষয়গুলো আসলে আমি জাস্ট মুখের কথা বলতেছি না, আমার কাছে প্রমাণ আছে। ইভেন আমি আপনাদেরকে এগুলো সব শেয়ার করবো পরের ভিডিওতে উইথ ডকুমেন্টস জানো। ইকরা ট্রিগার্ড হয়েছে, কিন্তু সেটা আমি করি নাই। ইকরা ট্রিগার্ড হয়েছে আমারই কিছু ভাই ব্রাদার, কিছু কাছের মানুষ যারা ওর আমার দুজনেরই কমন সার্কেল, যাদের সাথে ইকরার আমি দুজনই খুব ইন্টিমেট ছিলাম। ওরা ডে বাই ডে ওকে ট্রিগার করে করে আছে এই জায়গায় নিয়ে আসছিল। এবং এই মানুষগুলা তো থার্ড পার্সন আমার জীবনে। একটা সংসার তখনই টক্সিক হয় যখন বাইরের মানুষরা ওই সংসারের মধ্যে ইনভলভ হওয়া শুরু করে, বাইরের মানুষগুলো ওই সংসারে হাজবেন্ডকে বা ওয়াইফকে ট্রিগার করা শুরু করে। তো এই মানুষগুলো সম্পর্কে আমি পরে অন্য একটা ভিডিওতে হয়তো বলবো, বা এই মানুষগুলো সম্পর্কে ওরা যারা নিজেদেরকে কাকরাইল মসজিদের ইমাম সাহেব মনে করে আমার সংসারে ইন্টারফেয়ার করছে, তাদেরকে নিয়ে পরে কথা বলবো উইথ প্রুফ। কিন্তু এখন আসলে আমি এইসব বিষয়ে বা অন্য কাউকে এক্সপোজ রিভিল করার মতো আসলে মেন্টাল পরিস্থিতিতে নাই। আমি কতটুকু গুছায় কথা বলতে পারতেছি আমি সেটাও জানি না, কিন্তু আমি ইকরাকে সুইসাইড করতে ট্রিগার করি নাই, শি ওয়াজ ট্রিগার্ড। এবং এই বিষয়টা আপনারা, আমি যে স্ক্রিনশটগুলো প্রোভাইড করবো ওই স্ক্রিনশটগুলো দেখলে আপনারা বুঝবেন, যেখানে একটিবারের জন্য আমি ওকে কোথাও বলি নাই যে আমি ওর সাথে থাকবো না। আর আমার পুরো কনভারসেশনে আমি কখনো ওকে গালিগালাজ করি নাই, আপনারা সেটা পাবেন না। বরং ও আমাকে অনেক গালিগালাজ করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, অনেক থ্রেট দিচ্ছে, অনেক কিছু করছে। তো আমি ট্রিগার করি নাই, আমি অন্তত চাই নাই যে ও সুইসাইড করুক। আমার কাছে ইকরা শুধু আমার ওয়াইফ ছিল না, আমার কাছে এত টক্সিসিটির পরে এসেও ইকরা আমার কাছে আমার সন্তানের মা ছিল। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। আপনাদের আরেকটা বড় প্রশ্ন বা জানার ব্যাপার ছিল যে ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে, বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব ওই স্ক্রিনশটটাতে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিচ্ছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম যে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জার আমার কলটা ভিডিও কলটা আবার আসছে ইকরার থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারি নাই। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর আমার কলটা যেহেতু আমি ধরতে পারি নাই, তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয় নাই। তো আমার কথা হচ্ছে যে আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? তো এই ভিডিও কলের বিষয়টাও আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম। আই হোপ আপনারা স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন। এবার আসেন নেপালের শুটিং প্রসঙ্গ। নেপালে কি আমি এই প্রথম জীবনে শুটিং আসছি? এর আগে আমি নেপালে শুটিং করছি, এর আগে আমি মালয়েশিয়াতে শুটিং করছি, থাইল্যান্ডে শুটিং করছি, সুন্দরবনে শুটিং করছি, দেশে মানিকগঞ্জ, কক্সবাজার, কত জায়গায়, কত আউটডোরে শুটিং করছি। তিথিও ছিল অনেক শুটিংয়ে। ওইসব শুটিংয়েও কিন্তু আমার আশেপাশের মানুষগুলা যারা প্রিটেন্ড করতো যে তারা আমার শুভাকাঙ্ক্ষী, বাট অ্যাকচুয়ালি তারা আমার শুভাকাঙ্ক্ষী না, ওই মানুষগুলা কিন্তু তখন ইকরাকে অনেক ট্রিগার করতো। কই, তখন তো ইকরা এই ধরনের কোনো স্টেপ নেয় নাই, তখন তো আত্মহত্যা করে নাই। আপনারা ইকরার আর ইকরার বান্ধবীর স্ট্যাটাস, সরি কি বলে ওটাকে, স্ক্রিনশট বোধহয় পড়ছেন। ওখানে কিন্তু ইকরা নিজেই স্পষ্ট লিখছে যে ও এইসব মানুষের কথাবার্তা নিতে পারতেছে না, গত 3 বছর ধরে ও এইসব মানুষের ট্রিগার সহ্য করতে পারতেছে না। ও নিজের কথা ও নিজে লিখছে, আপনারা পড়ছেন। তো কিভাবে বলেন যে আমার ইকরাকে আমি মেরে ফেলছি? আমার ইকরাকে এইসব মানুষ মেরে ফেলছে, এরা মেরে ফেলছে ট্রিগার করতে করতে, ওর কান ভরতে ভরতে। ইকরা ওয়াজ সো সফট হার্টেড। ও বাইরে থেকে অনেক শক্ত, কিন্তু ভেতরে খুব নরম একটা মানুষ ছিল। ওকে খুব সহজে ম্যানিপুলেট করা যেত। ও মানুষের কথা বিশ্বাস করতো, কারণ ও খুব সহজ সরল ছিল। তো এই আশেপাশের মানুষগুলো এই সুযোগটাই আসলে কাজে লাগাইছে, আশেপাশের মানুষগুলো এই চান্সটাকেই আসলে ইউটিলাইজ করছে। আপনারা অনেকেই বলতেছেন যে বউ ডিপ্রেশনে আছে আর জামাই নেপালে গার্লফ্রেন্ডের নিয়ে ফুর্তি করতেছে, বার্থডে উদযাপন করতে গেছে, এই ধরনের কথাবার্তা আপনারা অনেক বলতেছেন। দেখেন, এই নেপালের শুটিংয়ের আসার কিছুদিন আগে আমার নিজেরও বার্থডে ছিল। আমার বউ সুন্দর করে আমাকে
সারপ্রাইজ দিচ্ছে, আমার ছেলে নিজের হাতে সাজাইছে, বাসায় আমার বার্থডে সেলিব্রেট করছে। তাহলে কি আমার বউ ডিপ্রেশনে ছিল? ডিপ্রেশনে থেকে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করছে, ছবিগুলো তো ফেসবুকে আছে, কিছুদিন আগের ছবি। আর নেপালের যে বিষয়টা, তার আগে বলি যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের যখন কারো জন্মদিন থাকে সেটে, সেটা যেই হোক, সেটা হিরো হোক, হিরোইন হোক, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, একটা মেকআপ আর্টিস্ট হোক বা একটা প্রোডাকশন বয় হোক, আমাদের শুটিং সেটে যখন কারোর জন্মদিন থাকে, আমরা সবাই শুটিং টিম থেকে, শুটিং ইউনিট থেকে তার জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করি, কারণ আমরা সবাইকে ফ্যামিলি মেম্বার মনে করি। কেক কাটি ওই মানুষটাকে খুশি করার জন্য। তো ওই শুটিংয়ের মধ্যে, নেপালের শুটিংয়ের মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? আর আমি তো সেলিব্রেট করি নাই, আমার তো সেলিব্রেশন ছিল না, পুরো ইউনিট সব কিছু অ্যারেঞ্জ করছে, আমি একটা কেকও দিই, আমি একটা গিফটও দিই নাই ওকে, যে যার যার মতো গিফট দিচ্ছে, কেক আনছে, সুন্দর করে সবাই মিলে ইউনিটের পক্ষ থেকে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করছি। এবং ওর বার্থডেটা যে সেলিব্রেট করছি সেটাও চেষ্টা করছি খুব লোকিভাবে করার। স্টিল অনেকে ছবি তুলছে, দিছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় তিথির জায়গায় বিধি থাকতে পারতো, এই জায়গায় আমি থাকতে পারতাম, যে অনেকেই থাকতে পারতো। ধরেন এই নেপালে শুটিং আসার কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, তখন আমি একটা শুটিংয়ে ছিলাম, সেই শুটিংয়ে আমার জন্মদিন কেক কেটে উদযাপন করছে সেটে। তো আপনারা কি বলবেন যে আমার জন্মদিন উদযাপনের জন্য ওই দিন শুটিং রাখা হয়েছে, শুটিং করা হয়েছে? আর নেপালের মতো একটা আউটডোর শুটে এমনি যাওয়া যায় না, একটা আউটডোর শুটের অনেক প্ল্যান লাগে, যেটা একদিন মাস আগে থেকে করা লাগে, যে আউটডোর শুটের স্ক্রিপ্ট থাকা লাগে, অনেক কিছু আছে, আর্টিস্টদের স্কেডিউল, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, টিকিট, অনেক কিছু থাকে। সো বার্থডে উদযাপন করার জন্য নেপাল গেছি, এই কথাটাও আসলে যারা ইন্ডাস্ট্রি তারা আসলে এই কথাটা বলতে পারে না, বাইরের মানুষদেরকে আমি আর কি বলবো। তো এই বিষয়টা আপনাদেরকে ছোট করে একটু ক্লিয়ার করলাম। আই হোপ এই জিনিসটাকে আপনারা সহজ এবং সরলভাবে দেখবেন, এটাকে খুব জটিলভাবে দেখার কিছু নাই। আপনারা অনেক জায়গায়, অনেক ছবিতে, অনেক পোস্টে হয়তো বা দেখে থাকতে পারেন যে ইকরা এবং তিথি একই সাথে আছে, একই জায়গায় আছে, হয়তো কোনো পার্টিতে বা কোনো কফি শপে বা যে কোনো আড্ডায়, এরকম অনেক অনেক মোমেন্টস আমাদের একসাথে আছে। আমিও ছিলাম এই আমার জন্মদিনে, আমার এই বছরের আগের বছরের জন্মদিনে সবাই ইনভাইটেড ছিল, সেখানে তিথিও ইনভাইটেড ছিল। যদি বিষয়টা এতটাই টক্সিক হইতো তাইলে কি এই জিনিসটা এত সহজ হইতো একটা মেয়ের জন্য, যে তার হাজবেন্ডের একটা মেয়ের সাথে রিলেশন, সেই মেয়েটাকে তার বার্থডেতে ইনভাইট করে তার সাথে কফি খেয়ে তার সাথে আড্ডা দিয়ে, জিনিসটাকে কেমন না বিষয়টা? এবং সেটা তো একবার দিবার না, একাধিকবার। তিথির বিষয়টা নিয়ে যদি বলি, দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হইতেই পারে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব, এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে এই কথা বলছে। সো এইটাকে এত জাস্টিফাই আপনারা করতে পারেন না। আই হ্যাভ প্রুভ, আমি 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 কয়েক জায়গায় লিখছি যে তুমি আমার ওয়াইফ, ইকরাকে, যে তুমি আমার ওয়াইফ, তো আমার লাইফে ওয়াইফ একটাই, অ্যান্ড ইট ইজ ইউ, অ্যান্ড আমি তোমাকে ডিভোর্স দিব না, আমি তোমার সাথে সংসার করতে চাই। কয়েকবার এই কথা আমার কনভারসেশনে লেখা আছে, আপনারা দেখবেন। তিথির প্রতি এই সুন্দর একটা নির্ভরযোগ্যতার জায়গা তৈরি হওয়ার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে চারপাশে এত এত ভুল মানুষ দেখছি, চারপাশে এত এত কি বলে এটাকে, দুধের মাছি আমি পাইছি এই বিগত বছরগুলোতে। ওকে আমার কাছে অনেস্ট মনে হয়েছে, ওকে আমার কাছে ডেডিকেটেড মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে অন্তত এই মানুষটা আমার জন্য ক্ষতিকারক না। তো যখন আপনি আপনার সারাউন্ডিংসে এরকম একটা মানুষ পাবেন, যে মানুষটা আপনার জন্য ক্ষতিকারক না, ডেডিকেটেড, এবং এবং যার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে, ওই মানুষটার সাথে আপনার ভালো বন্ডিং হওয়াটা খুব স্বাভাবিক। শুধু আমার না, আর অনেকের এরকম হয়। আমার এখন যেটা মনে হইতেছে সেটা হচ্ছে যে ইকরা আমার কাছে যতবার ডিভোর্স চাইছে, ও যতবার বলছে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার আসলে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে অন্তত ইকরা তো বেঁচে থাকতো। একটা টক্সিক সম্পর্ক ধৈরা বাইন্ধা টাইনা হ্যাচরা টিকে রাখার থেকে আসলে ওই সম্পর্কটা না থাকাই ভালো, অন্তত মানুষগুলো তো জীবিত থাকতো। দেখেন ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকে নিয়ে গেছে। আমি এখন একটা জিন্দা লাশ। পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি কি হইতে পারে? আমি যদি ফাঁসিতেও ঝুলি, ওটা আমার কাছে কোনো পানিশমেন্ট না, শাস্তি না। আমাকে যদি আপনারা মব করে মেরেও ফেলেন, সেটাও আমার জন্য শাস্তি না। আমি আমার শাস্তি পায়ে গেছি, এবং এই যে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকাটা, এটা আমাকে সারা জীবন বয়ে বেড়াইতে হবে, ওর অভাব আমার সারা জীবন ফিল করতে হবে। আমার নিজের জন্য বাচ্চার আসলে আর কিছু নাই। আমি আমার শাস্তি পায়ে গেছি। আমি এর চেয়ে বড় কোনো শাস্তি হইতে পারে না যে আমি একটা জীবিত লাশ হয়ে সারাটা জীবন পার করব। বিশ্বাস করেন, আমার দম বন্ধ হয়ে আসে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি 5 মিনিট পর আমি উন্মাদ হয়ে যেতেছি। বাট ইভেন আমি সুইসাইড করার অনেক চিন্তা ভাবনা করতেছিলাম। বারবার মনে হচ্ছিল যে আমি ইকরার কাছে চলে যাই, ইকরা আমাকে ডাকতেছে, কিন্তু যখনই রিজিকের চেহারাটা চোখের সামনে ভাইসা ওঠে না, ওই মুহূর্তে
আসলে আর আর কিছু মাথায় কাজ করে না, মনে হয় যে না 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 আমি এর করতে পারবো না, রিজিকের জন্য আমার বাঁচতে হবে। আপনারা প্লিজ প্লিজ রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমার দেশে আসতে দেন প্লিজ। আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি ওর মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওকে আমার বাবার ভালোবাসা থেকে, ওকে আমি ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি চাই না, আমি ওকে ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাইতে চাই। আমার সন্তানটা আমার সাথে খুব কানেক্টেড, যারা আমার কলিগ তারা দেখছে, তারা জানে যে আমার ছেলেটা আমার জন্য কি পরিমাণ ক্রেজি পাগল। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই, ওকে আমি পৃথিবীতে সুখের একটা জীবন দিতে চাই প্লিজ। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি দেশে আসলে আইন আমাকে যে শাস্তি দিবে, আইন যে সিদ্ধান্ত নিবে, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত থাকবো। আমার তাতে কোনো আপত্তি নাই। আমি আইনিভাবে এই জিনিসটা ফেস করবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্লিজ আমাকে রিজিকের থেকে দূরে সরান না আপনারা। এতটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, হাত জোর করে বলতেছি প্লিজ।